আজ আপনাদের কাছে এমন একটা গল্প নিয়ে চলে এসেছি যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। তাহলে বলেই ফেলি, গল্পের নাম রক্তপিচাস। 500 বাড়ি, বাড়ি বলা ঠিক হবে না, বিশাল অট্টালিকা, অবশ্য পরিত্যক্ত। আর এই বাড়ির সদর দরজা 2 বিশাল লোহার গেট হাট হয়ে খোলা। তখন বেলা পড়ে এসেছে। দীর্ঘ রাস্তা চলার ক্লান্তিতে সতীশের, মানে একটা ছেলে, সতীশ তার নাম, সেই সতীশের আর দেহ চলছে না। কেন চলছে না বলি তাহলে। 500 পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই সতীশের গা যেন ছমছম করে উঠল। কেন উঠল শুনুন তাহলে, প্রথম থেকে শেষ পর্যন্ত। সতীশের ঘটনা। কাছে পিঠে কোনো বাড়ি আছে বলেও মনে হলো না। একটি দুটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে, তাও হাঁটা পথে 10-15 মিনিটের পথ। এই পথ পেরোলে 2-1 গৃহস্থ বাড়ি পাওয়াও যেতে পারে। সন্ধ্যা নামতে শুরু হয়েছে। খিদে তৃষ্ণায় সতীশের বুকটা শুকিয়ে উঠেছে। তার আর চলার ক্ষমতা নেই। সে কোনো রকমে মাটি থেকে প্রায় হাফতলা ছাদের মতো বারান্দায় সিঁড়ি ভেঙে ভেঙে একটি ঘরের সামনে এসে বসে পড়ল। সতীশের কেবলই অনুশোচনা হচ্ছে, কেন যে সে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এলো। সে নিজেই বুঝে উঠতে পারছে না। না হয় সে 2টি বিষয়ে ফেল করেছে, তবুও তো সে পাশ করেছিল। আসলে বাবাকে তার এত ভয় লাগতো যে সে প্রথমেই ভেবেছিল বাবা তাকে প্রচণ্ড বেত্রাঘাত করবেন, মা করবেন ছিছি, আর দাদা দিদি ওরা বলবেন বাদর ছেলে। এইসব ভাবতে ভাবতে পরীক্ষার ফলাফল হাতে নিয়ে আর বাড়ি ফিরে যায়নি। দাদার আর দিদির সঙ্গেও তার ভীষণ ঝগড়া লেগে থাকত। তার কেবলই মনে হতো দাদা দিদিকে বেশি ভালোবাসে, তাকে একবারও আদর করে না। বিশাল বাড়ির প্রবেশ পথেই লেখা আছে 500 কাছারি বাড়ি, 1739 সন। সতীশ ভেবেছিল সে পড়া ছেড়ে যুদ্ধে সৈনিকের পদে নাম লেখাবে। 2য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তখন। রংপুর থেকে পালাতে পালাতে হিল স্টেশন, তারপর এই 500 এই বালুর ঘাটের সবচেয়ে পুরনো বাড়িতে পৌঁছে যাওয়া। তার পুটুলিতে একটু গুড়মুড়ি বাঁধা আছে। কাছে জলের কোনো ব্যবস্থা আছে কি না তা জানা নেই। বাস থেকে নেমে নদী থেকে সে আঁজলা ভরে জলপান করছিল। সন্ধ্যার অন্ধকার গাঢ় অন্ধকারে পরিণত হতে শুরু করলো। চারিদিক থেকে শত শত শেয়ালের থেমে থেমে উক্কা উক্কা ডাক ভেসে আসতে লাগলো। একসময় নানা কথা ভাবতে ভাবতে
সতীশের চোখে ঘুম জড়িয়ে এলো। সে ক্লান্ত শরীরে ঘরের ভেতর দেয়ালের এক কোণে বসে পড়ল। বসতেই এই অন্ধকারে বুঝতে পারল সেখানে একটি লাঠি আর কিছু জামাকাপড় রয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল সে। দরকার মতো সে সকালে এইগুলি নিজের কাজে লাগাতে পারবে। চারিদিকে ঝিঝি পোকার কান্না আর ওদের পাখার সবুজ খুদে খুদে আলো তার চোখে পড়তে লাগলো। ভগ্ন প্রায় বিশাল অট্টালিকার খোলা দরজা দিয়ে তার প্রচণ্ড খিদে পেয়েছে। হঠাৎ পাশ থেকে নাকি সুরে কে বলে উঠল, খিদে পেয়েছে বাবা, এই নাও। আকাশে বিদ্যুৎ চমকে উঠতে তার সামনে একটা লোমস হাতে কিছু খাবার দেখল। সে তৎক্ষণাৎ সেই হাত থেকে রুটি তুলে নিয়ে খেতে লাগলো গোগ্রাসে। খরাত করে মেঘের আওয়াজের সাথে সাথে আর একটি হাত বাড়িয়ে এক মহিলার কণ্ঠস্বর সে শুনল, অন্ধকারে দেখতে পাচ্ছিস না তো? এই নে জলের বাটিটা। এই বলে এক বিশাল লম্বা হাত তার দিকে চলে এলো। সতীশের কোনো দিকে খেয়াল নেই। সে টকটক করে জল খেয়ে নিয়ে ভাবতে লাগলো, কাছে পিঠে তার কেউ নেই, অথচ খাবার জল এসব খেয়ে দিয়ে গেল। তার এতক্ষণে ঘাটা যেন ছমছম করে উঠল। ক্যাচ ক্যাচ শব্দে একটা দরজা খোলার শব্দ হলো। আবার তরাম করে দরজাটি বন্ধ হয়ে গেল। সতীশের চোখের ঘুম উধাও। সে নিজের দুইটি হাত দিয়ে নিজেকে আষ্টি পিষ্টি জড়িয়ে নিয়ে দুটি পায়ের হাঁটুর ফাঁকে মুখ গুজে রাখল। শুধু ভয়ে আতঙ্কে ওর চোখ দুটি জোনাকির সবুজ আলোর দিকে চেয়ে রইল। এরই মধ্যে এক বীভৎস শব্দ, বাঁচাও বাঁচাও। তারপর সব চুপ। সে ভয়ে আঁতকে উঠতে লাগলো বারবার। এবার সতীশের দু চোখ ভরে জল নেমে এলো। কেন? কেবলই তার মায়ের কথা মনে হতে লাগলো। সন্ধ্যার সময় সে যখন দুধ খই খেয়ে পড়তে বসত, তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন, খুব মন দিয়ে পড়ো, বড় হলে কত দেশ দেখবে, কত বড় মানুষ হবে, দেশের জাতির সেবা করবে। আর গল্প করত মায়ের এক দাদা কিভাবে চট্টগ্রামের স্বদেশী আন্দোলনে সংগ্রাম করেছিল। যত সময় যেতে লাগলো তার ভয়ও তত বাড়তে লাগলো। সে শুধু অপেক্ষাই করতে লাগলো সকালের জন্য। এর মধ্যে কয়েকটি নাম না জানা পাখি ঝাপটা ঝাপটি করতে করতে তার পায়ের উপর উঠল। সতীশ ভয়ে কেঁদে ফেলল। এক সময় তার কান্না থামতেই পাশের ঘর থেকে শুনতে পেল নাকি সুরের কান্না। ইনিয়ে বিনিয়ে কেঁদেই চলেছে কোনো এক নারী। সতীশের মনে একের পর এক ঘটনার ভয়ের পাথর চাপতে শুরু করলো। তবুও তার মনে হলো পাশের ঘরে হয়তো কোনো মহিলা আছে, তার মতো খিদে তৃষ্ণায় কাতর, অথবা তার শিশুর খুব অসুখ, তাই সে কাঁদছে। এমনই সব চিন্তা করতে করতে একসময় সতীশ ওই লাঠি রাখা বিছানায়
ঘুমিয়ে পড়ল। এবারে তার মনে হলো পাশে আর একজন কেউ ঘুমিয়ে আছে। হঠাৎ কি এক শব্দে তার ঘুম গেল ভেঙে। কানের কাছে নাকি সুরের ফিসফিস করে কী সব কথা হচ্ছিল। চোখ খুলতেই দেখে তার পাশে সাদা কালো পাঁচড়ার কয়েকটি দেহ ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এদের চারদিকে ঘিরে শুধুই শোনা যাচ্ছে হা হা হি হি হু হু বুবু বীভৎস ভয়ের শব্দ। তার মধ্যে হু হু করে বাতাসও বয়ে যাবার শব্দ শোনা যাচ্ছে। সারা ঘরময় ধোঁয়া। হঠাৎ করে ঘরের এক কোণে আগুন জ্বলে উঠে নিভে যাচ্ছে। আবার ঘরের আর এক কোণে আগুনের গোলা কোথা থেকে ছুটে এসে মিলিয়ে যাচ্ছে। একটা নারী বড় বড় চুল খুলে পিছন ফিরে দাঁড়িয়ে আছে শূন্যে। তাদের কঙ্কাল, পায়ের আঙুল আবার পেছনে ঘোরানো রয়েছে। ভয়ে তার শরীরে কাঁপুনি ধরল। সতীশ ক্লান্তিতে চিত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সে ওপরে তাকাতেই দেখে, ওরে বাবা, কালো কালো বড় বড় লোমে ভরা দুটি কঙ্কালের পা। সাদা কালো পাঁজরের একটি দেহ থেকে আস্তে আস্তে তার বুকের দিকে নেমে আসছে। কড়ি বর্গা প্রায় 12 ফুট উঁচু। ছাদ থেকে নেমে আসা কঙ্কালের পা দুটি তার বুকের আর মাত্র 7 ফুট ওপরে, এরপর 4 ফুট ওপরে, তারপরে 3 ফুট, আর মাত্র 2 ফুট ওপরে রয়েছে। এবার তার মৃত্যু নিঘাত। এরই মধ্যে তার একটি হাত পাশে শুয়ে থাকা মানুষটির গায়ে পড়তেই সে সাপে দেহের মতো ঠান্ডা অনুভব করল। বুঝল এতক্ষণ সে কোনো এক মৃতদেহের পাশে ঘুমিয়ে আছে। তার কানে কাছে এবারে হা হা হি হি ভূতের হাসির ঝড় বইতে শুরু করল। সে তার 2 কান চেপে ধরে রইল। মনে মনে স্থির করে তাকে যেমন করে হোক এখান থেকে পালাতেই হবে। বীভৎস আতঙ্কগ্রস্ত সতীশ এবার খোলা দরজা লক্ষ্য করে প্রাণপণে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সে আর পেছন ফিরে তাকায়নি। ছুটছে অন্ধকার রাত্রি। চারদিক নিস্তব্ধ। শিয়ালের হুক্কা হুয়া ডাক। পেছনে সেই হাহা হিহি হু হু শব্দে কারা যেন তার পেছনে তাড়া করে আসছে। মিনিট 15 রাস্তা সে বোধ হয় 5 মিনিটে অতিক্রম করে ফেলেছে। সামনে একটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে। তাকে লক্ষ্য করেই সে ছুটে চলেছে। একটি দরজায় সে এবারে আছড়ে পড়ল। সকালে সতীশের জ্ঞান ফিরতেই তার আগের দিনের সব অভিজ্ঞতার কথা শুনে তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা হাই হাই করে উঠল। একজন মায়ের বয়সী মহিলা তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, বাছা আমার, বড্ড বেঁচে গেছিস। 500 ডাঙা, ও তো ভূতের রাজ্য হয়েছে। এই যুদ্ধের বাজারে কত মানুষ ভিখারি হয়ে গেছে যুদ্ধের অত্যাচারে, আর এই ভিখারিরাই প্রতিদিন 2-3 জন করে মরে পড়ে থাকে ওই সব ঘরে।
তুই যে বাবা বেঁচে আছিস এই যথেষ্ট। সতীশের এই মায়ের কোলে যেন নবজন্ম হলো। আমিও দেখেছি এই সতীশ মামাকে। তিনি ছোটোবেলায় আমাদের বলতেন যে আমরা কখনোই যেন মা বাবা এদের না জানিয়ে কোথাও চলে না যাই। সতীশ মামা বাকি জীবনটা আমাদের মামার বাড়িতেই কাটিয়েছিলেন। সতীশচন্দ্র রায় নাট্যকার আর বেঁচে নেই, তবে এখনও আছে সেই 500 ডাঙার বাড়িটি। আজও সেখানে দুপুর এবং রাত্রিবেলায় নানা শব্দ শোনা যায়। শোনা যায় নাকি সুরে মেয়ে মানুষের কান্না। তাহলে এখানেই গল্পটি শেষ করলাম।